ঘটনাটা হচ্ছে 1432 বাংলা সন বৈশাখ মাসের দুপুর। আমি গঙ্গা স্নান যাব, তার কিছু পূর্ব মুহূর্তে একটা শ্মশানে বটগাছের নিচে শুয়ে আছি। ওরা আগের দিন রাতে মদ খাচ্ছিল শ্মশানে বসে। ছেলেটা ওই খাওয়া গ্লাসটা কিছুটা মদ বাকি ছিল, সেটা চিতার মধ্যে ছুঁড়ে দিয়েছিল। দর্পণে আসছে 3টে প্রেত, ছেলেটার মুখ দিয়ে লালা ঝরছে, সবসময় দাঁত বার করে আসছে, এরকম অবস্থা। একটা সুখী দম্পতি হট করে তাদেরই এক রিলেটিভকে একটা প্রেত ধরে। তখন যাকে ধরে তার মুখ দিয়েই বলছে, অমুকের বউকে কিন্তু আমি ধরে আছি, ওর সব ক্যান্সার ফ্যান্সার কিছু না, আমি ক্যান্সার নিয়ে মরেছি এবং যাকে যাকে ধরবো তারও ক্যান্সার হচ্ছে। উনি মানেই কিন্তু কম ক্ষমতা বা কম শক্তিধর সম্পন্ন নয়। আমি সাইথিয়া, সিউড়ি এগুলোতে এমন গুণিন দেখেছি যারা মৃত কঙ্কালের মধ্যে প্রাণ নিয়ে এসে সেই কঙ্কালকে নাচিয়ে দেখিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এজি টক্স। আমি অরবিন্দ। আর আজকে ঘটনা শুরু করার আগে জানিয়ে রাখি, যদি আপনারাও ঘটনা শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠিয়ে দিন। যদি আপনাদের ঘটনা সিলেক্ট হয় তাহলে আপনিও আমার সাথে এই স্টুডিওতে বসে ঘটনা বলার সুযোগ পেয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শুনতে থাকুন আজকের ঘটনা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ভৈরব তারানন্দ। নমস্কার, কেমন আছেন? জয় মা তারা, জয় মা জয় তারা। জগদ্দা। চালিয়ে নিচ্ছে তারামা, তারামায়ের কৃপায় চলছি। আচ্ছা, আর স্টুডিওতে এসে কেমন লাগছে? ভালো লাগছে, সকলের সাথে আলাপেও ভালো লাগছে। আচ্ছা, আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, নর্মাল, সব ঠিক। আচ্ছা, ঠিক আছে। আজকে কি ঘটনা নিয়ে এসছেন? আজকে আমি সকলের সাথে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা হচ্ছে হুগলি জেলার। আচ্ছা। একজন মদ্যপ যুবক তার খাওয়া মদ যখন জ্বলন্ত চিতায় ছুঁড়ে দিয়েছিল, আচ্ছা। তার শেষ পরিণতিটা কি হয়েছিল সেটা আমি সকলের সাথে শেয়ার করে নেব। আচ্ছা। ঘটনাটা হচ্ছে 1432 বাংলা সন বৈশাখ মাসের দুপুর। হুম। আমি গঙ্গা স্নান যাব, তার কিছু পূর্বে মুহূর্তে একটা শ্মশানে বটগাছের নিচে শুয়ে আছি আচ্ছা। দুপুরবেলা। তো শুয়ে আছি, তখন আমার হঠাৎ একটা ফোন এলো। ফোনটি করেছে আমার একজন পরিচিত, যে দাদা একটু কথা বলো। তো একজন বয়স্ক মহিলা কথা বলছে যে বাবা, আমার ছেলেটাকে ঠিক করে দাও। বললাম কী হয়েছে? তো তিনি কিছু বললো কথা, তা আমি বুঝতে পারলাম না তার কথা। তো আমি তখন সেই ছেলেটিকে বললাম যে সন্টু, তুমি বলো তো কী হয়েছে। বলছে শোনো কী হয়েছে। ওরা আগের দিন রাতে মদ খাচ্ছিল শ্মশানে বসে। তো মদ খেতে খেতে ছেলেটা ওই খাওয়া গ্লাসটা করেছে কি, যেই কিছুটা মদ বাকি ছিল সেটা চিতার মধ্যে ছুঁড়ে দিয়েছিল, এবং তারপর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে ছেলেটা। তো সেক্ষেত্রে যখন আমাকে এই ঘটনাটা জানায়, তো আমি খুব রেগে গেছিলাম যে আমাদের তন্ত্রে বারবার বলা হচ্ছে যে চিতার মধ্যে মায়ের বাস, তারা মায়ের বাস চিতার মধ্যে। আমি বলেছিলাম আমি কিছু করতে পারবো না, যা হবে হোক গা, আমি দেখতে যাব না। মায়ের অপমান করেছে, আমি সেখানে হাত দেব না। তো সেই ছেলেটি তখন, যেই ছেলেটি আর কি পীড়াগ্রস্ত, তার মাকে যখন ফোনটা দেয়, তো সে বলে দাদা না করে দিয়েছে, পারবে না। তো তার মা বহুত কাকুতি মিনতি করে। তো শেষমেশ সেই ছেলেটি আমায় বলে ঠিক আছে দাদা, আমার মুখের দিকে তাকিয়ে করে দাও। এই বেশ ঠিক আছে, আগে দেখে নিচ্ছি ব্যাপারটা কী। তো দেখে নেওয়ার পরে যখন আমি ব্যাপারটা দেখছি, আমি কিন্তু তখন সেই শ্মশানে উপস্থিত রয়েছি, গঙ্গার পাড়ে। শ্মশানে যখন উপস্থিত রয়েছি তখন বিশেষ কিছু ক্রিয়া আছে যার মাধ্যমে ভৌতিক যে প্রেতের প্রভাব কি প্রেত, সেগুলো বোঝা যায় বা দর্শন করা যায়। কি বিশেষ কিছু মন্ত্র রয়েছে। তো যখনই দর্শন হচ্ছে, যখনই সেই ক্রিয়াটা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি যে ছেলেটি, যখন 5জন ছেলে পেলে যখন একসাথে থাকে বসে মদ খায়, যেরকম সব রকমের কথা ওঠে, তখন ওই
আধো আধো জ্বলছে চিতাটা, তো সেই চিতার ওপরে মদটা ছুঁড়ে মেরেছিল। তো তারপরে ছেলেটি যখন হঠাৎ বাড়ি আসে, বাড়ি আসার পর থেকেই ছেলেটির সাথে অদ্ভুত রকমের কাণ্ড শুরু হয়। অদ্ভুত রকমের কাণ্ড বলতে ছেলেটির মা আমাকে বলেছিল যে বাবা, আমার শাল কাঠের তৈরি করা খাট আর সেগুন কাঠের জানলার দরজাগুলো ছেলেটা মানে বীভৎস শক্তি নিয়ে সব খুলে ভেঙে চুরে ফেলে দিল। আমার ভাসুরের ছেলেগুলো আটকে রাখতে পারছে না আমার ছেলেকে। মানে একটা সেগুন কাঠের খাট বা শাল কাঠের খাট কতটা শক্তিশালী সে তো জানি সবাই। বললো, নিমেষে ভেঙে চুরে ফেললো, জানলা দরজার কপাটগুলো সব ছাড়িয়ে ফেললো। হ্যাঁ, বাড়িঘর তোলপাড় করে ফেলেছে। এমনকি আমার বাড়ির যে কুকুরটা ওকে ছাড়া কিছু চিনতো না, সেই কুকুরটা ওকে দেখে ভয়ে লুকিয়ে পড়ছে। এরকম ঘটনা। তা 4-5 জন মিলে, মানে ওর জ্যাঠাতো কাকাতো ভাই যারা রয়েছে তারা সবাই ওকে চেপে ধরছে, কিন্তু কেউ ওর সাথে পেরে উঠছে না। তো এইভাবে, আর ওই গ্রামেরই একটা জায়গা আছে যেখানে ওই লোকের কথায় যে ভূতেদের আড্ডা আর কি। ভূতেদের আড্ডা বলতে কি, খারাপ জায়গা আর কি, যে জায়গাটা যেতে সবাই ভয় পায় বা এড়িয়ে চলে। সেই তাল গাছ আর একটি নিম গাছ বা পুকুর পাড় এরকম আছে। তো সেইখানে দিনের বেলা যেতে মানুষ ভয় পায়। ওই অন্ধকারে ওইখানে গিয়ে মিলিয়ে গিয়ে ওইখানে সারা রাত কাটানোর পরে পরের দিন সকালবেলা ওকে ওখান থেকে ধরে আনার পরে তো আমাকে ফোন করেছে সেই পরের দিন। গোটা ঘটনাটা আমি যাই হোক করে দেখলাম, জানলাম, শুনলাম। তখন আমি বললাম বেশ ঠিক আছে, কিছু ক্রিয়া করার জন্য কিছু জিনিসের দরকার, সেই জিনিসগুলো বর্তমানে আমার কাছে নেই, সেগুলো অন্য জায়গা থেকে ব্যবস্থা করতে হবে। আচ্ছা। তাহলে 2 দিন দেরি হবে। বৈশাখ মাসের ঘটনা। ওরা বললো ঠিক আছে, 2 দিন দেরি হবে, ঠিক আছে, তাহলে আমাদেরই এখানকার এক পিসেমশাই আছে, তার কাছ থেকে আপাতত আটকে নিই। যাই হোক করে 2 দিন তো বাঁচি, তারপরে যা হবে হবে। তো তারপরে দেখা যাচ্ছে কি, সেই ওদের পাড়ার যে পিসেমশাই, এ পাড়ার ও পাড়া, যখন সেই পিসেমশাইয়ের কাছে নিয়ে গেল, রাস্তায় যাচ্ছে বৈশাখ মাসের দিন, এমনিও ঝড় বৃষ্টির দিন আর কি, যখন বাইকে করে যাচ্ছে, রাস্তায় একের পর এক গাছ পড়ে যাচ্ছে ওদের ওপরে। ঠিক আছে, গাছ পড়ে যাচ্ছে, হুড়মুড় করে গাছ পড়ে যাচ্ছে, গাছের ডাল উড়ে এসে যে চালাচ্ছে তার মাথায় পড়ছে, বাইকে আর কি। তো যে গাড়ি চালাচ্ছিল এরকম দেখে সে ভয়ে পালিয়ে এসছে, যার নিয়ে যাওয়ার দরকার নেই, ওই অমুকজনের কাছে যেদিন নিয়ে যাবি সেই দিন যা হবে হবে। বলে বেশ ঠিক আছে। যখন 2 দিন পরে ছেলেটিকে যখন আমার বাড়িতে নিয়ে এলো আমার কাছে, তাহলে ঠিক আছে, প্রথমত তন্ত্রে দর্পণ বলে একটা জিনিস হয়, যেটির উৎপত্তি হয়েছে মায়াং থেকে। দর্পণের বাংলা যদি আমরা করি মানে চলতি ভাষায়, তাহলে আয়না দাঁড়াচ্ছে। দর্পণের ভাগ রয়েছে আয়না দর্পণ, জল দর্পণ, নখ দর্পণ, ঠিক আছে, কাজল দর্পণের হ্যাঁ, কিছু একটা আছে আর কি। তো তার মধ্যে থালায় জল দিয়ে দর্পণ মন্ত্র আছে। সেই মন্ত্রের মাধ্যমে শুধুমাত্র কিছু বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তি, 100 জনের মধ্যে 1 জনও দেখতে পারে, আবার 10 জনও দেখতে পারে, আবার যদি গুণ মিলে যায় তাহলে 100 জনের মধ্যে 100 জনই দেখে ফেলতে পারবে। সব কিছু, দেব দানব ভূত পিশাচ সব দেখা যাবে ওর মধ্যে। তো সেই দর্পণ যখন করা হলো, তো দর্পণে আসছে মোট 3টে প্রেত, 3জন প্রেত। ছেলেটার মুখ দিয়ে লালা ঝরছে। অনেক সময় কুকুরে কামড়ালে চিকিৎসা না করলে যেরকম হয়ে যায় মানুষ, হ্যাঁ, সবসময় দাঁত বার করে আসছে, মুখ দিয়ে লালা ঝরছে, এরকম অবস্থা। তো আমি তখন ছেলেটিকে বললাম যে তো 3টে ভূত রয়েছে এর পিছনে, একটা ভূত কি করে হয়? দিয়ে আমাকে বললো বলো দেখি কী কী ভূত। আমি বললাম একটা বাচ্চা মেয়ে রয়েছে, ঠিক আছে, আর একজন মাঝবয়সী লোক রয়েছে মোটা করে, আর একজন সরু লিকলিকে একটা লোক রয়েছে, তার পেট ফাটা দেখা যাচ্ছে। আচ্ছা, মানে ওখানে আপনি সব দেখতে পাচ্ছেন? ওখানে দেখা যাচ্ছে দর্পণে। তো যে ওকে এনেছিল, মানে যে আমাকে ফোনটা ধরিয়ে দিয়েছিল, তো সে বলছে ওরে এই কথা, বলছে শোনো তাহলে, কদিন আগে আমাদের ওই শ্মশানের ওখানে একটা
হয়, একজনের পেটের ওপর দিয়ে গাড়ি চলে যায়, ট্রাক্টর, ঠিক আছে। তো তাকে আবার ওই শ্মশানেই পোড়ানো হয়। তাকে আগের দিন রাতে পোড়ায়, আর তার খানিক পরপরই এরা ওই শ্মশানে মদ খেতে ঢোকে। তার চিতাতেই, মানে তার জ্বলন্ত চিতাতেই এরা মদ ছুড়ে দিয়েছিল এই ছেলেটা। এই একটা গেল। আর যে বাচ্চা মেয়ে দেখা যাচ্ছে, একটা অনুষ্ঠান বাড়িতে খাবারে টিকটিকি করে ফুড পয়জনিং হয়ে গেছিলো। প্রায় 60-70 জন একদম হাসপাতালে ভর্তি ছিল। তার মধ্যে ওই বাচ্চা মেয়েটি খালি মারা গেছিল। আচ্ছা, সহ্য করতে পারেন ছোট হ্যাঁ, বয়স, সেই হ্যাঁ, কারণে। আচ্ছা। মারা গেছিল। আচ্ছা, মেয়েটির গায়ে সোনা ছিল অনেক। তো যখন শ্মশানে সৎকারের ব্যবস্থার জন্য শোয়ানো হয়েছিল, তখন তাদের পরিবারের লোকেরা সাহস হয়নি যে মেয়েটির গা থেকে সোনাগুলো খুলি, ঠিক আছে। মা বাবার মন তো দেখছি আমার মেয়েই চলে গেল, আর সোনা দিয়ে কি করব, এরকম সবার মানসিকতা সমান নয় কিন্তু। তো শাস্ত্রে বলেছে যে কুমাতা কখনো হয় না, কুসন্তান যদিও বা হয়, কুমাতা কখনো নয়। কিন্তু বর্তমান যা পরিস্থিতি দেখা যাচ্ছে, কুমাতা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে যখন সেই সময় ওদেরই কিন্তু রিলেটিভ হচ্ছে ছেলেটি, তো ছেলেটি যখন ওই বাচ্চা মেয়েটির গা থেকে গয়না খুলেছিল, তখন ওকে বলেছি, ওই বাচ্চাটির মাকে বলেছিল যে মাসি আমি তোমায় খুলে খুলে দিচ্ছি। এখন দিয়েছে কি না দিয়েছে তাদের ব্যাপার, আমি তো আর দেখতে যাইনি। এখন সেই বাচ্চাটি বা সেই প্রেতটির একটি ক্ষোভ রয়ে যেতে পারে যে আমার গয়না তুই কেন খুলেছিস। আচ্ছা, ঠিক আছে, মোহ, বাচ্চা বাচ্চা যেহেতু মোহ থাকবেই, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। সেই থেকে প্রেতটা পিছনে লেগেছিল, সুযোগ পাচ্ছিল না যে একে কখন শিক্ষা দেব, ঠিক আছে। আর আরেকজন রইল ভদ্রলোক, তার একজন জেঠু, সে একটু গুণিন টাইপের ছিল, ওই ভূতের হাতে মারা যায় সে। সেও সুযোগ খুঁজে পাচ্ছিল না যে একে কখন ধরবো, ঠিক আছে। বেশ কিছুদিন ধরে টার্গেট ছিল, অনেক বছর, প্রায় 3-4 বছর ধরে ওদেরই বলা। তো মোট এই 3 জনকে দেখা যায়। তো দেখা যাওয়ার পরে তখন আমি বলি যে দেখো এই ব্যাপার, তখন ওরা 2-2 4 করছে। বলছে ঠিক আছে, যেইভাবেই হোক ঠিক করতে হবে। আমি ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নয়। তা সেই ক্রিয়াটি যখন করতে বসেছিলাম, প্রচণ্ড ঝড় উঠেছিল, ঠিক আছে। ঝড়ে প্রায় হোমাগ্নি নিভু নিভু। আর আচ্ছা, বলছি ওই যে ঝড়টা বলছেন, ওইটা কি ওইখানেই হয় আপনি যেখানে ওই ক্রিয়াটা করছিলেন, নাকি পুরো এলাকায়, মানে এরকম আবহাওয়ার কারণে? না, পরিষ্কার আকাশ, বৈশাখ মাসের দিন হলেও পরিষ্কার আকাশ, আচ্ছা, হঠাৎ উৎপত্তি ঝড়ের। ওই জায়গাটাতে শুধু যেই জায়গাটা আচ্ছা, ক্রিয়া করছিলেন, অনেকটা ওই নিম্নচাপ উঠলে আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাই যেরকম গোল করে, নির্দিষ্ট কিছু এরিয়া জুড়ে সেই হাওয়াটা খালি পাক খাচ্ছে, আচ্ছা। এরকম ঝড় আর কি। তো হয়ে গেল ওর কাজ। তো অনেক চেষ্টা করে হবন হলো। আর যখন ক্রিয়া হচ্ছে, ছেলেটি উন্মাদ হয়ে গেছে, ছেলেটিকে দড়ি দিয়ে বাঁধা হলো, বেঁধে তখন ক্রিয়াকর্ম আদি শেষ হচ্ছে। যে বাচ্চাটা ছিল প্রেত, সেও নষ্ট হয়ে গেল ক্রিয়ার প্রভাবে। তার যে গুণিন জেঠু ছিল, গুণিন মানে যারা তন্ত্র, মানে মন্ত্র নিয়ে গ্রামগঞ্জে যে ওঝালি বিদ্যা যেগুলো রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, তাদের বলা হয় গুণিন। তো সেই তারা দুজন নষ্ট হয়ে গেল। বাকি রইল যে যার চিতার মধ্যে মদ ছুঁড়ে মেরেছিল, সে ক্রিয়ার পরেও দেখা যাচ্ছে তার প্রভাব নষ্ট হচ্ছে না, সে রয়ে গেছে। তো সেই ক্রিয়া সেদিনকার মতো সম্পূর্ণ হলো। সম্পূর্ণ হবার পরে পরের দিন সকালে আবার দর্পণ করা হলো। দর্পণে সেই লোক পেট ফাটা প্রেতকে দেখা যাচ্ছে, শুকনো একদম, লম্বা লিকলিকে দেখতে। তো পরবর্তীকালে সেই প্রেত, তন্ত্রে কিছু বিধি রয়েছে যেটাকে কিলকবিদ্ধ বা শুলবিদ্ধ প্রক্রিয়া বলা হচ্ছে, দুষ্ট প্রেতদের শাস্তি দেওয়ার জন্য। হ্যাঁ, দক্ষিণ ভারতে এটা খুব প্রচলিত রয়েছে। কার্তিকের হাতে যে দণ্ড রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে আচ্ছা, তীরের যে ফলাটা, ওটার মেনলি ওটা দরকার হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিলক, বজ্র কিলক, বিভিন্ন কিলক আছে, ত্রিশূল ইত্যাদির মাধ্যমে মন্ত্র অভিমন্ত্র করে সেই সব প্রেতকে নাশ করা যায় বা শিক্ষা দেওয়া যায়। তো সেই প্রেতকে শিক্ষা দেওয়ার
মানে সেই প্রেত নষ্ট হতে সেই প্রেতটার টাইম লেগেছিল প্রায় 7 থেকে 8 দিন। 7 থেকে 8 দিন সেই প্রেত শুলবিদ্ধ অবস্থায় রয়ে গেছিল। ব্যাপারটা হচ্ছে মাটিতে কিছু যন্ত্র এঁকে যখনই ওই কিলক বা শুল বা ওই তীর বিদ্ধ করা হবে, দর্পণে দেখা যাবে সেই প্রেতের গায়ে সেই জিনিসটা ঢুকে গেছে। আচ্ছা। এইভাবে প্রেত শেষ হয়। যখন যদি খুব জেদি প্রেত হয়, প্রেত, পিশাচ, জিন্নাত, অপদেবতা, যত বড়ই শক্তিশালী প্রেত হোক, ওইভাবে বিনাশ প্রক্রিয়া হয়ে যায়। তো এই ছিল যে একটা মজা করতে করতে বা একটা ইয়ার্কির ছলে যে কত বড় বিনাশ নেমে আনতে পারে মানুষের জীবনে, এইটা আমি গত বছর বৈশাখ মাসে দেখেছি। আচ্ছা। এই হচ্ছে এটা নিয়ে একটা ছোট্ট ঘটনা। এই ঘটনাটা করার পর মানে আপনি যে তাদেরকে উদ্ধার করলেন সেখান থেকে, আপনাদের ওপর কোনো চাপ আসতে পারে পরে, বা তখন ইনস্ট্যান্ট কোনো চাপ বা কোনো সমস্যা? কিছু কিছু প্রেত রয়েছে কর্মে সাহায্য করবে, কারণ তাদের মুক্তি ঘটে যাচ্ছে। আচ্ছা। আবার কিছু কিছু প্রতিশোধ পরায়ণ যেসব প্রেত রয়েছে তারা কর্মে বিঘ্ন ঢালে। কেন বিঘ্ন করে? যে আমার প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি, তার আগে তুমি আমার মুক্তি বা আমাকে শেষ করে দিচ্ছ, এটা উচিত নয়। ঠিক আছে। আর একটা প্রেত যদি নষ্ট করা হয় তাহলে মানে একটা সোলকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এটারও একটা শাস্তি মানে তোলা থাকে যে করছে তার জন্য। যেই সাধক করছে আর ভগবানের এই দুজনের মধ্যে তাদের একটা যাই হোক কিছু একটা ব্যাপার, সেটা আর বললাম না, অভ্যন্তরের বিষয়। আচ্ছা, এবারে আরেকটা ঘটনা আছে বলেছিলেন আপনি, সেই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে বেঙ্গালুরু ঘটনা। আচ্ছা। তো আমরা হনুমান চালিসায় কি পড়েছি? মহাবীর জব নাম শোনায়, এই ভূত পিশাচ জব নিকট না আবে, মহাবীর জব নাম শোনায়। অর্থাৎ বজরংবলী বা হনুমানজির যদি নাম শোনানো হয় তাহলে ভূত প্রেত এগুলো দূরে থাকে। কিন্তু 2024 সালে আমার হাতে একটা ঘটনা এসেছিল যে স্বয়ং প্রেত, যে প্রেতগ্রস্ত রোগী বা যাকে ভূতে ধরেছে, সে নিজে মুখ দিয়ে হনুমান চালিসা বলছে। আচ্ছা। এতটা মানে অদ্ভুত লেগেছিল। তো ব্যাপারটা হচ্ছে একজন মানে একটা সুখী দম্পতি, তাদের খুব সুখে চলছিল, একটা মেয়ে আছে। তো হট করে সেই মহিলার যে বাড়ির যে গিন্নি রয়েছে তার হট করে ক্যান্সার ধরা পড়ে এবং যথারীতি তার চিকিৎসা চলছিল, কেমো ঠেমো সব হয়ে গেছে, মানে সব পুরোটা নয়, মানে কেমো চলছে আর কি তার। তা এমনিও ক্যান্সারের পেশেন্টদের একটা বিগার ওঠে মাঝে মাঝে, সবার ওঠে না কিন্তু মাঝে মাঝে খুব কম সংখ্যক ক্যান্সার যারা আক্রান্ত তাদের আলাদা, মানে হট করে রেগে যাচ্ছে, খুব গরম হয়ে যাচ্ছে, চিড়চিড়ে স্বভাবের হয়ে যাচ্ছে। তো এই মহিলার ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটেছিল। তো ডাক্তার বলছে যে নর্মাল সব কিছু, এরকম হতেই পারে। তো হট করে তাদেরই এক রিলেটিভকে একটা প্রেত ধরে। আচ্ছা। ঠিক আছে, মানে ভূতে ধরে আর কি, তাদেরই মানে জ্যাঠাতো কাকাতো এরকম আর কি। তো তখন যাকে ধরে তো তার মুখ দিয়েই বলছে যে অমুকের বউকে কিন্তু আমি ধরে আছি, ওর সব ক্যান্সার ফ্যান্সার কিছু না, আমি ক্যান্সার নিয়ে মরেছি, আমি যাকে যাকে ধরবো তারও ক্যান্সার ধরিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে যেই মহিলাকে ধরেছে প্রেতে, মানে যার বললাম যে কেমোথেরাপি চলছে, তাকে যে প্রেতটা ধরেছে সে আসলে তাদেরই একটা রিলেটিভ হতো। সে কিন্তু ক্যান্সারে মারা গেছিলো। ঠিক আছে, খুব অল্প বয়সী, মানে অল্প বয়সী কি হয়তো এক বাচ্চার মা আর কি, ক্যান্সার ধরা পড়ে মারা গেছে। তো মরার পরে তো সে তখন বলছে অন্য একজনকে যখন ধরেছে, মানে একসাথে একটা প্রেত দুটো বডি সামলাচ্ছে। ঠিক আছে, বলছে আমার এরকম হতে পারে একটা পেট আছে আপনার শরীরে আমার সাথে অ্যাট এ টাইম একসাথে করতে পারে। হ্যাঁ, ধরো তোমায় সকালে ধরছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকেলে
তুমি সুস্থ, ঠিক আছে, বিকেল আমার কাছে চলে আসছে। আচ্ছা। আবার বিকেল থেকে সকাল আমি সুস্থ, হুম। এরকম আর কি খেলা খেলছে আর কি। হ্যাঁ, আর যখনই ধরো তোমাকে ধরেছে, তখন আমার কাছে এসে বলছে যে অমুকের বউকে কিন্তু ডাক্তারে ঠিক করতে পারবে না, আমি মরেছিলাম, আমি কাউকে শান্তি দেবো না, আমি সব কটাকে ক্যান্সার দিয়ে মারবো, মানে প্রেতে এরকম হুমকি দিচ্ছে আর কি। তো সেই যাকে ওরকম হুমকি দিয়েছে তার বাড়ি থেকে আমাকে কল এসেছিল, বলছে এই ব্যাপার। আমি ঠিক আছে, দেখি কত বড় ক্যান্সারের ভূত হয়। হুম আমার শুনে বেশ একটু অদ্ভুত লেগেছিল। হুম হুম। তো অদ্ভুত তাহলে লেগে আপনাদের তো এরকম হয় যে কোনো জায়গায় গেছেন, সেখানে দেখছেন যে এই ক্যান্সার ভূত মানে এরকম করছে একটা, বা অন্য একটা হাস্যকর জিনিস ব্যাপার ঘটে একটা অনেক রকম। মানে অভিজ্ঞতার শেষ হবে না, তো সেরকমই কিছু নতুন অভিজ্ঞতা। তো এই ক্ষেত্রে দুটো অভিজ্ঞতা হয়েছিল আমার, যে ভূতে মুখ দিয়ে হনুমান চালিসা বলছে, আর ওই ক্যান্সার দিয়ে দিয়ে মারছে সবাইকে। তো সেই ঘটনার যখন আমি নিরাময় করতে, বা আমি যখন কেসটা আমি ধরার পরে দেখা যাচ্ছে যে সেই ঘটনাটা যখন আমি ধরলাম, তখন আমাকে ভিডিও দেখাচ্ছে। আর যেই মহিলাকে ধরেছিল প্রথম, যার কেমোথেরাপি চলছিল, তার হাজব্যান্ড খুব হনুমানজির ভক্ত, ঠিক আছে। তো যখনই ওরকম উৎপাত করতো তার সাথে, তখন ওই গুলশান কুমারের যে হনুমান চালিসা ছিল না, টি সিরিজের, সেটা চালিয়ে দিত। আচ্ছা। তখন ওর বউ উল্টে না ওকে ওই এক লাইন করে হনুমান চালিসা হচ্ছে, তার পরের লাইনটা ওর বউকে শোনাতো, মানে ভূতটা আর কি। আচ্ছা। তার কারণ দেখা গেল কি, যখন কারণ ওই মহিলা হনুমান চালিসা না পড়ে জল পর্যন্ত খেত না ডেলি। যে মারা গেছে সে নিত্য হনুমান চালিসা পড়তো, এবং স্নান টান করে হনুমান চালিসা পড়ে তারপরে জল খেত। মানে হনুমানজি সে এত বড় বড় ভক্ত ছিল, মানে স্বামী স্ত্রী দুজনেই এরকম ভক্ত আর কি। তো যেহেতু সে সারা জীবন হনুমানজি করে গেছে, তো মরার পরে থোড়াই সে হনুমানজি থেকে ভয় পাবে। তো এরকম ঘটনা। তো ওরকম ক্যান্সার দিয়ে দিয়ে মারলো। তা বাংলায় যাকে ধরেছিল, হ্যাঁ, তো মানে যার মুখ দিয়ে বলেছিল যে অমুকের বউকে তো ধরে আছি আমি, ওর ডাক্তারে ঠিক হবে না, ঠিক আছে। তো তাদের বাড়ি গিয়ে যখন ক্রিয়াকর্ম ইত্যাদি করা হলো, তখন শোনা গেল যে তাদের বাড়িতে বিভিন্ন রকম উৎপাত হতো। কীরকম উৎপাত? মাছ ভেজে রাখছে, ঠিক আছে, ওই থালা থেকে না শূন্যে ভাজা মাছ উঠে যাচ্ছে, ঠিক আছে, উঠে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, আধ খাওয়া মাছ দেখা যাচ্ছে। যেমন সিনেমায় আমরা দেখি যেরকম, যে কিছু শূন্যে কিছু খাচ্ছে আর কি, ঠিক আছে, তরকারি নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে আপনি গেট খুলে যাচ্ছে, কর্কশ শব্দে কিছু ডাকছে, ঠিক আছে। তো এরকম আর কি ঘটনা ঘটে যাচ্ছে, আর সে তো ভয়ে মরছে আর কি। তো তারপরে তাকে ধরেছিল ভূতে, যে তখন আমার ডাক পড়েছিল, তখন পুরো মানে একটা ঘটনাতে প্রায় 3-4টে মৃত্যুর রহস্য বেরিয়ে যায়। তো এই প্রেতটাই নাই করে 6 থেকে 7 জনাকে মেরেছে ওই ক্যান্সার দিয়ে আরও। তো এই শেষ যাদের ধরেছিল তাদের দুজনারই বাঁচা গেছে, মানে তাদের ওই আসল রোগটা আর কি ধরা পড়েছিল, যে এটা ক্যান্সার নয়, এটাই প্রেতটাই ক্যান্সার দিয়ে দিয়ে আর কি মেরে দিচ্ছে সবাইকে, ঠিক আছে। সেই নিজের শ্বশুরকে মেরেছে, ঠিক আছে, ছেলের শাশুড়িকে মেরেছে, এরকম করে করে করে, ছেলে বলতে ওই ভাসুরপো বা এরকম কিছু একটা, তার আর কি শাশুড়িকে, মানে যার সাথে তার খুব ভালোবাসা ছিল আর কি, মানে যার সাথে খুব কাছের লোক ছিল, যে মারা গেছে, সে এরকম সবাইকে ভেবে ক্যান্সার দিয়ে মেরে দিয়েছে। তা এইরকম একটা ঘটনার সবথেকে অবাক লেগেছিল যে তার একটা ভিডিও ছিল আমার কাছে, যে তাকে হাত পা বেঁধে রেখেছে খাটে, আর সে চিৎকার করে করে হনুমান চালিসা পড়ছে এরকম। তারপরে যখন ক্রিয়া করা হয় তাদের বাড়িতে, ক্রিয়া করার সময় উৎপাত শুরু হয়ে গেছিলো। ভিডিওটা এখন আছে আপনার কাছে? ভিডিওটা নেই, সেই মোবাইলটা তো অন্য মোবাইল, সেই মোবাইলটা অকেজো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্যামসংয়ের মোবাইল ছিল, অনেক পুরনো মোবাইল ছিল। তো সেই বাড়িতে যখন কাজ করতে বসি, তো কাজের সময় আমাদের ওপর থান ইট পড়ছিল আর কি, ওই বাড়িটায়
থান থান ইট ছুঁড়ে আসছিল, আশেপাশে বাড়ি নেই কিন্তু, হ্যাঁ কিন্তু ইট আসছে, ঠিক আছে। আচ্ছা। আশেপাশে লোক লাগানো হলো, কেউ কিচ্ছু নেই। আর তারপরে আমি বললাম ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তারপরে যখন ব্যবস্থা করা হলো, আর ইটও পড়ছে না আর কিচ্ছু না, মানে পুরো থমথমা। হুম হুম তো লাস্ট আমি বলেছিলাম যে 3 দিনের মধ্যে যাকে যে ও যেখানে যে যে যে- যে কিছু করে রেখেছে সব ঠিক হয়ে যাবে। ওই 3 দিনের দিন আমি যে বাড়ি কাজ করেছিলাম, তো সেই মহিলাকে স্বপ্ন দিয়ে বলেছিল যে আমি আসছি, আর আসবো না। সেই প্রেতটা আর কি বলেছিল যে আমি আসছি, আমি আর আসবো না, হুম ঠিক আছে। তো তার কিছুদিন পরেই যে শোনা যায় যে বেঙ্গালুরুতে যে ভদ্র মহিলাকে ধরেছিল ওই প্রেতটা, সেও সুন্দরভাবে সুস্থ হয়ে গেছে এখন। তার বাচ্চা নিয়ে স্বামী নিয়ে সংসার করছে। আচ্ছা। এরকম অনেক ঘটনা হয়। যে ব্যাপারটা হচ্ছে কি, যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে থাকে। বাংলা একটা প্রচলিত কথা রয়েছে যে ভূত ছাড়ানোর কাজে সর্ষে ব্যবহার হয়, কিন্তু সর্ষের মধ্যে যদি ভূত লুকিয়ে থাকে, ঠিক আছে, সেটা খুব কঠিন বা রহস্যময় পরিস্থিতি হয়। হ্যাঁ। আর একটা ঘটনা ছিল আপনার কাছে। ঘটনাটা হচ্ছে 2019 সালে হুম আমার নিজের সাথে ঘটনা। আজ পর্যন্ত হয়তো খুব কম মানুষ জানে যে আমার সাথে এরকম ঘটনা হয়েছে, বা আমি খুব কম মানুষকে বলেছি। 1% মানুষও হয়তো জানে না। তো ঘটনাটা হচ্ছে, তন্ত্র জগৎটা এমন জগৎ, এর একটা বিরাট অন্ধকার দিক রয়েছে। যদি প্রকৃত সঠিক সাধক থাকে, তার পিছনে বহু বদমাস সাধক লেগে যায়, ঠিক আছে। এতে একে কীভাবে নষ্ট করে দেওয়া যায়, ফ্যামিলি কীভাবে নষ্ট করে দেওয়া যায়। আচ্ছা। এখন তো লোক লাগিয়ে করে মেয়ে কী বলে, মহিলা হায়ার করে আনে, বিভিন্নভাবে ফাঁসিয়ে দেয় অনেক। এখন এই নোংরামিটা হয়, কিন্তু আগে যেটা হতো সেটা প্রেত লাগানোর একটা খেলা চলতো। আচ্ছা। প্রেতের খেলা এবং বানের খেলা। তো আমার তখন মোকাবেলা হয়েছিল 8 জন প্রেত নিয়ে ঘুরে ফিরে এরকম একজন গুণিন টাইপের লোকের সাথে। আচ্ছা। গুণিন মানেই কিন্তু কম ক্ষমতা বা কম শক্তিধর সম্পন্ন নয়। আমি সাঁইথিয়া, সিউড়ি এগুলোতে এমন গুণিন দেখেছি যারা মৃত কঙ্কালের মধ্যেও প্রাণ নিয়ে এসে সেই কঙ্কালকে নাচিয়ে দেখিয়েছে। মানে বলতে গেলে এটা গল্প লাগবে, কিন্তু নিজের চোখে যা দেখেছি তা অস্বীকার করার মতো নয়। তো সেরকমই এক গুণিনের সাথে আমার যুদ্ধ বা লড়াই হয়ে গেছিল। তো তার রাগ ছিল অনেক পূর্ব থেকেই আমার উপরে। তো সে বেশ কয়েকবার আমার বাবার পিছনে প্রেত ছেড়েছিল, ঠিক আছে। আর তার প্রেতগুলো করতাম কি, আমি ধরে ধরে রেখে দিতাম। তো 2টো প্রেত আমি ধরে রেখে দিয়েছিলাম। তো সেই রাগ ছিল আমার উপর অনেক দিনের, ঠিক আছে। তো একদিন হলো কি, করতে 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 আমার মাথায় একদিন একটা খেলা মেতে উঠলো যে শালার যা তন্ত্রবিদ্যা আছে সব বেঁধে রেখে দেবো। আচ্ছা। বেঁধে রেখে দেওয়া মানে, সে যত বড়ই তান্ত্রিক হোক বা যত বড়ই গুণিন হোক, তার সমস্ত বিদ্যা বেঁধে রেখে দিলে তার কোনো বিদ্যা খাটবে না। আচ্ছা। তো তার বিদ্যা বেঁধে রেখে দিলাম আমি। বেঁধে রেখে দেওয়ার পরে সে খবর পেয়ে গেল, বুঝতে পেরে গেল আর কি। তো এইভাবে লড়াই চলতো। সে আমার আটকে রেখে দিত, আমি তার আটকে রেখে দিতাম, ঠিক আছে। মানে আমাদের চলতি ভাষা যে একদম পাগলা হয়ে গেছিলাম আর কি। দিমাগ কাজ করবে না এরকম প্রভাব হয়ে গেছিলো। গায়ের রং কালো হয়ে গেছিলো। এমনিতে তো কালো, আর মানে রাতে যদি আমি রাতের বেলা যদি আমি অন্ধকারে মিশে যেতাম, আমাকে চেনা যেত না এতটা। তো এরকম করে করে বেশ কিছুদিন হচ্ছিল। হতে 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 ওর বিশেষ এক ধরনের দৈত্য ছিল। ওই 8টা প্রেতের মধ্যেই একটা দৈত্য ছিল। সেই দৈত্যটাকে একবার আমার জন্য পাঠায়।
তো আমি তখন বাথরুম করছি রাস্তার ধারে, তো বিশাল একটা তীব্র ঝড় এসে আমার উপর আছড়ে পড়লো, টর্নেডো টাইপের। যেই আছড়ে পড়লো না, এভাবে আছড়ে পড়ে আবার ছিটকে চলে গেল, আর কিচ্ছু নেই, হাওয়া টাওয়া কিচ্ছু নেই, বন্ধ। তা আমার মনে হলো যে কোনো প্রেতে আক্রমণ করেছে। পরবর্তীকালে যখন দেখলাম যে ব্রহ্মদৈত্য, আচ্ছা। ঠিক আছে। তো সে সুযোগ খুঁজছিল আমার অপবিত্র অবস্থায়, যেহেতু আমি বাথরুম করছিলাম দাঁড়িয়ে, সেই প্রেত হয়তো ভেবেছিল আমার যত দেহ বন্ধন ইত্যাদি ইত্যাদি আছে সেগুলো কেটে যাবে, আর সেই মুহূর্তে আমার ঘাড় ঘুরিয়ে দেবে, আচ্ছা। এরকম একটা পরিকল্পনা ছিল। তা এইভাবে চলছে আমাদের লড়াই, ঠিক আছে। আর বিশেষ কিছু নাগ মন্ত্র ছিল আমার কাছে, সেই মন্ত্রের প্রভাবে ও সময়ে সময়ে 8টা প্রেত একসাথে ছেড়ে দিত আমার উপরে। হ্যাঁ, তো সেই নাগ মন্ত্রে যখন সেই মন্ত্র সিদ্ধ যখন করেছিলাম, সেই মন্ত্র থেকে এক ধরনের নাগ তৈরি হয়, মানে সাপ। সেই সাপ সর্বদা রক্ষা করবে। তো ওই দর্পণ করলে দেখা যেত ওই 8টা প্রেত ঘিরে রয়েছে আমাকে। আর ওই সর্প ওই নাগ পাশ আর কি, পাশ মানে হচ্ছে এক ধরনের বন্ধ বলতে পারি, গাত্রবন্ধন সর্পের মাধ্যমে বা নাগ পাশের মাধ্যমে। সেই নাগ যখনই পেঁচিয়ে ধরতো বা আমার চারিদিকে বলয় তৈরি করতো, সেই প্রেতগুলো না চলে যেত। আচ্ছা। তো গেল এরকম, যাওয়ার পরে ওই এরকমভাবে লড়াই হচ্ছে, ওর জিনিস ছাড়ছে, আমি ওর জিনিস আটকে রাখছি, আমি জিনিস ছাড়ছি, ও আটকে রাখছে, এইভাবে এইভাবে বেশ কয়েক বছর হয়ে গেছে। আর তাকে গোটা এলাকার লোক কিন্তু মাথা নিচু করে থাকতো তাকে দিকে, তার ভয়ে, তার সাথে কেউ কথা বলতো না, মানে এতটাই খারাপ ব্যক্তি। আচ্ছা। তা আমাদের এলাকায় একটা প্রোগ্রাম ছিল ওই মাঘ মাস নাগাদ। তো সেই প্রোগ্রাম শেষ করে আমি বাড়ি ফিরছিলাম রাতে, তো অনেক রাত হয়ে গেছিলো, 12:30 কি 1টা, শীতের রাত, ঠিক আছে। তো আমি যখন পিছু ফিরলাম, তখন দেখছি আমার সাথে আরও 5টা ব্যক্তি হাঁটছে, ছায়ামূর্তি, ঠিক আছে, ছায়ামূর্তি হাঁটছে। তো এর আগে আমি যে বললাম যে কিছু কিল বা কিলক প্রেতদের সাহায্য করার জন্য থাকে, সেগুলোর মাধ্যমে দুষ্টু প্রেতকে নষ্ট করা যায়। তো তাদের মধ্যে একজন প্রেত ছিল, 4টে প্রেতকে আমি সঙ্গে সঙ্গে নষ্ট করে দিয়েছিলাম সেই কিলক বিদ্ধ করে। তাদের মধ্যে যখন একটা প্রেত বাধাপ্রাপ্ত হয়েছিল, সে তীব্র হুঙ্কার নিয়ে সেই গুণিনের কাছে ফিরে গেছিল। তো তার 4-5 দিন পরে আমার কাছে খবর এসেছিলো, তার পাড়ার লোকজন আমাকে বলেছে একজন, যে বাঁধের উপরে ঘাড় মোড়ানো অবস্থায় ওকে পাওয়া গেছে। ওই ইয়েকে, ওই তান্ত্রিকে? হ্যাঁ, ঘাড় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। তো তখন আমি 2-2 4 করছি, যে যেই প্রেতকে আমি, যে 4 জনের মধ্যে যে 5 জন ছিল, 5 নম্বরটা সেটা প্রচণ্ড শক্তিশালী। তো সে যখন আমার কাছ থেকে বেঁচে পালিয়ে গেছিলো, সেই রাগের আগে গিয়ে ওকে যখন বেকায়দায় পেয়েছিল, ওকে ঘাড় ঘুরিয়ে দিয়ে ফেলে রেখেছিল। কিন্তু এটা তো ওর নিজের ছিল। যাই হোক, ওর কিছু খুঁত ছিল, বা যেহেতু সুরক্ষা বন্ধনী বা যা কিছু করার ওর একটা খুঁত ছিল, ঠিক আছে। এই যে প্রেত নিয়ে ঘুরে বেড়ানো কিন্তু খুব সাংঘাতিক জিনিস। যখন খুশি তখন দুর্ঘটনা ঘটতে হ্যাঁ, পারে। দুর্ঘটনা ঘটিয়ে দেবে। খুব শক্তিশালী তন্ত্র সাধক হতে হবে, তবেই সে প্রেত নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক আছে। অনেক আমার সাথে অনেক মোল্লা মৌলবীর পালা পড়েছিল, হ্যাঁ। তো তাদের অনেক জিন ধরে রেখে দিয়েছিলাম, তারা টেরও পায়নি। তো এরকম এইসব লাইনে হয় একটু, মানে তুমি আমার পিছনে লাগবে, আমি তোমার পিছনে লাগবো, এরকম হয়। কিন্তু এই করে কোনো লাভ হয় না, মানে মাঝে মাঝে নিজের শক্তিটাকে ঝালিয়ে নিয়ে দেখা হয় যে সত্যি সত্যি আমার পাওয়ারগুলো ঠিকঠাক আছে না নষ্ট হয়ে গেছে, এরকমভাবে হয় আর কি। আর একটা খেলা হয় বান খেলা, ঠিক আছে। ওই 5 জন গুণিন বা ওস্তাদ বা তান্ত্রিক যাই বলো থাকলো 5 দিকে কি 4 দিকে, এই ওকে বান মারবে, বান আটকাতে হবে মন্ত্র বলে। যদি না আটকাতে পারে সেই মুহূর্তেই সে মরে যাবে।
সেই খেলাটা হয় বিশ্বকর্মা পুজোর দিন রাতে। আচ্ছা। তো এরকম অনেক বিদ্যা রয়েছে এখনো পর্যন্ত, যেগুলোর পিছনে মানে যদি খুঁজি তো আগাগোড়া কিছু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু রয়েছে সেসব জিনিস। আচ্ছা, কোনো বাড়িতে যদি কোনো ভূত বা প্রেত আত্মা থাকে, বা আমার শরীরে হাবি হয়েছে, সেরকম কোনো কিছু যদি ঘটে, তাহলে আমরা কিভাবে বুঝবো? প্রথমত বলি, ভূতেরা কিন্তু চট করে মানুষকে ধরে না, আচ্ছা। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরটা যেরকম পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, ভূতেদেরটা হচ্ছে অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব দিয়ে গঠিত। সেজন্য ওদের ঝাপসা দেখা যায়, দেখা গেলেও ঝাপসা দেখা যায়। ভূত মানে যে ওই আমরা সিনেমা বা বলিউডে দেখতে পাই যেরকম দৃশ্যমান হবে, সেরকম কিন্তু আদৌ নয়। সে যেরকম দেখতে পায়, মানে জীবিত অবস্থায় যেরকম যে দেখতে ছিল, ঠিক সেম আকারেই দেখতে হবে, ঠিক আছে? সে কিছুটা ভাসমান হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রেত বিভিন্ন রকম রূপ ধরতে পারে, জন্তু জানোয়ার যা ইচ্ছা প্রেতের এটা গুণটা রয়েছে। কিন্তু যখন সে আসল বা নিজের রূপে হয়, সে শূন্য থেকে কিছুটা ভাসমান অবস্থায়। এবং যদি ছদ্মবেশ ধারণ করে, তাহলে ওই সব শূন্য কোনো ব্যাপার না, ওরা মানুষের মতনই বিচরণ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, বাড়িতে কি করে বুঝবো প্রেত রয়েছে? বাড়িতে বুঝবো প্রথমত মানুষের যে ইনকাম সোর্স রয়েছে সেসব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে রোগ জরা এসব চলে আসবে বাড়িতে, ঠিক আছে? বাড়িতে মন টিকবে না, ছটফট একটা ভাব চলে আসবে, ঠিক আছে? বাড়ির তুলসী মঞ্চে যদি তুলসী গাছ থাকে, তুলসী গাছ আস্তে আস্তে শুকোতে লাগবে, ঠিক আছে? বাড়িতে আসলে বাড়ির যত সদস্য রয়েছে সবার সাথে মারামারি ঝামেলা অশান্তি লাগবে, ঠিকঠাক খাওয়া হবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মাল, এগুলো মানে বাড়িতে যে ভূত আছে, ভূত এটা স্বীকার করবে না আর কি। আর বিভিন্ন রকম উৎপাতগুলো সে আলাদা রকম, ভৌতিক উৎপাত, হয়তো পিঠ আছড়ে দিল, ঠিক আছে? আমি এমনও ঘটনা এসছে আমার সাথে যে সেই মহিলার সাথে সেক্স পর্যন্ত করেছে ভূতে, ঠিক আছে? তারপরে অনেক রকম হতে পারে, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, বিশ্রী গন্ধ বেরোচ্ছে বা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে? নির্দিষ্ট যে কোনো কারণ হবে বা কোনো বিষয় হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছু, ঠিক আছে? প্রেত হচ্ছে ছদ্মবেশী, মানুষের মাথায় কি চলছে সেটা ক্ষণে ক্ষণে পরিবর্তন করে দিতে পারে প্রেত। পুরো মানুষকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যে মানুষ সেটা ভাবতে পারবে না যে একজনের এমনভাবে নিয়ন্ত্রণ করছে। সে বাড়ি থেকে বেরোলো ভালো মানুষ, ঠিক আছে, ট্রেন ধরবে, সে ট্রেনে কোথাও করে যাচ্ছে, হট করে ট্রেন থেকে লাফ দিয়ে দিল, আচ্ছা। ঠিক আছে? কিন্তু যে বাড়িতে যে প্রেত থাকে বলে, কিন্তু বাড়িতে ঠাকুর ঘর থাকে, তো সেখানে কিভাবে প্রেত? এর আগের ঘটনাটাই বললাম যে ও আচ্ছা, হনুমান চালিসা পড়ছে সেই প্রেত নিজে মুখে, প্রেতগ্রস্ত অবস্থায়। তা সব ক্ষেত্রেই কিন্তু ঠাকুর দেবতা কাজ দেয় না। মানে ঠাকুর অ্যাকচুয়ালি তৎক্ষণাৎ- আমাদেরকে যেরকম ভালোবাসে, ওদেরকেও ওদের অবস্থাতে সেরকম করে সেই জন্যই তো মহাদেবকে ভূতনাথ বলা হচ্ছে, ভূতের তিনি নাথ, ঠিক আছে? বড় কাছারি একটা জায়গা আছে, আমি ঠিক জানি না কোথায়, কলকাতার আশেপাশেই। তো বলা হয় ওখানে নাকি ভূতেরা দরবার লাগাতো, ঠিক আছে, মহাদেবের কাছে। বড় কাছের খুব জাগ্রত শিব মন্দির, ঠিক আছে? ভূতনাথ জানি, এটা জানি না যদিও। আমতলায়? এই সামনে তাহলে নাকি? তো বহু ব্যাপার রয়েছে, প্রেতেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সব দেবী দেবতার কাছেই রয়েছে, কিন্তু কার্তিক, শিব এগুলো হচ্ছে প্রেতদের নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এই নিম্ন শ্রেণীর প্রেত কিন্তু কালী, তারা এরা নিয়ন্ত্রণ করে না। এগুলো হচ্ছে আলাদা জিনিস, এদের মানে প্রেতের থেকেও ভয়ঙ্কর জিনিস কালী, তারা এরা নিয়ন্ত্রণ করে। প্রেত হচ্ছে যেই প্রেত মানুষকে ধরে সেগুলো খুব নিম্ন শ্রেণীর প্রেত, ঠিক আছে? আর ওই অপদেবতা বা
লাকিনি, হাকিনি, ডাকিনি এগুলো মানুষকে ধরে না চট করে, যতক্ষণ না কেউ কারো পিছনে লাগিয়ে দিচ্ছে। কিন্তু ওরা কি করে তাহলে ওরা সেই অদৃশ্য জিনিসই দেবীর, সব সময় দেবীর সেবা করে চলেছে, কিন্তু ওদের যতক্ষণ না কেউ সিদ্ধ করে, ধরো আমি সিদ্ধ করে রেখেছি, আমি তোমার পিছনে যতক্ষণ না লেলিয়ে দিচ্ছি, ওরা কারো কিছু করবে না। ঠিক আছে? তো নিম্ন শ্রেণীর প্রেত কিন্তু মানুষের পিছনে লাগে, খুব নিম্ন শ্রেণীর প্রেত, বিভিন্ন রকম বাচ্চা ছেলের প্রেত। এর মধ্যে বলে রাখি, বাচ্চা ছেলের প্রেত, কোনো বাচ্চা ছেলের মৃতদেহকে তুলে যদি কেউ সিদ্ধ করে, তাহলে সেই বাচ্চার প্রেতকে দিয়ে কিন্তু যা খুশি করানো যায়। সেই বাচ্চার প্রেত মন্দিরেও ঢুকে পড়বে, মসজিদেও ঢুকে পড়বে, তাকে আটকানো যাবে না। তাকে আটকানোর জন্য বিশেষ কিছু মন্ত্র রয়েছে, সাবর মন্ত্র। সাবর মন্ত্র মানে 4 লাইন, 5 লাইন, 6 লাইনের মন্ত্র। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর মানুষ নিজের বাড়িকে প্রেত থেকে সুরক্ষিত রাখবে কীরকম? আমি তো বলবো বেল গাছ লাগাতে অবশ্যই। কিন্তু কলকাতায় যারা ফ্ল্যাটে থাকে বনসাই বেল পাওয়া যায়, আচ্ছা, বনসাই বেল গাছ পাওয়া যায়। হ্যাঁ, টবের মধ্যে লাগানো যাবে। কুশ লাগাক, যে আমাদের পুজোতে ব্যবহার হয় কুশ, দুর্বা। ঠিক আছে? এগুলো অনেক পজিটিভ এনার্জি দেয়। হ্যাঁ, এমনকি বলা হচ্ছে কর্পূর দেওয়া যায়, কর্পূর আমাদের যেমন রুমে দিয়ে দিই আমরা সব। কর্পূরের সেটা ব্যাপার নয়, কিন্তু বলা হচ্ছে তন্ত্রশাস্ত্রে কিছু কিছু জায়গায় যে হাকিনি লাকিনি শক্তি কাজ করে না যেখানে কুশ থাকে। ঠিক আছে? এইভাবে বাড়িতে পবিত্র রাখতে পারি, একটু দুব্ব, একটু কুশ, বেলগাছ। অনেকজন বলে বেলগাছে ভূত থাকে, বাস্তুশাস্ত্র যারা ওই বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করে তারা বলে বেলগাছ রাখা বাড়িতে ভালো না। কিন্তু শিব পুরাণ যদি পড়া হয়, তো বাড়ির যেই দিকে ইচ্ছা সেই দিকে বেলগাছ লাগানো যাবে। তো তার এক একটা এক এক রকম পুণ্যই পুণ্য, মানে লাভই লাভ বাড়িতে বেলগাছ থাকা। ঠিক আছে? তো এইভাবে বাড়ি পবিত্র রাখা যায়। তুলসীর বাগান করুক প্রচণ্ড, ঠিক আছে, যেখানে নেগেটিভ শক্তি কাজ করবে না। আর নিম্ন শ্রেণীর প্রেত মানুষকে খুব কম ধরে। এই হচ্ছে প্রেত। আপনি তো তারা মাকে ছোট থেকেই দেখছেন, তো তারা মাকে যেমন আমি তারাপীঠ যাইনি, আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু এখন সময় হয়ে উঠছে না। তো তারা মায়ের যে ভোগ দেওয়া হয়, আমি অনেক ভিডিওতে দেখেছি যে মাছ ভোগ দেওয়া হয়। সেটা মানে কতদিন ধরে হয়ে আসছে এরকম? ব্যাপারটা হচ্ছে দুরকমভাবে আমি ওটা দেখব। যেমন আমাদের এই দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে মাকে 5 রকমের মাছের ভোগ হয়। কলকাতায় বহু মন্দিরে মাকে মাছের ভোগ দেওয়া হয় মা কালীর সামনে। কিন্তু তারা মাকে যেহেতু পঞ্চমকারের দ্বারা উপাসনা করা হয়, ঠিক আছে, মৎস্য, মুদ্রা, মৈথুন, মাংস, মদ, এই পঞ্চমকারের মাধ্যমে দেবীকে তন্ত্রের মাধ্যমে পুজো করা হয়। তো তার মুখ্য উপায় হচ্ছে মৎস্য। ঠিক আছে? এমন মৎস্য যেটার কাঁটা ছাড়া, যেমন ইলিশে কুচো কাঁটা থাকে, ওরকম কুচো কাঁটা নয়, এক কাঁটার মাছ, যেমন পাবদা, শোল, বোয়াল। ঠিক আছে? এইগুলো দেবীকে দিয়ে মকারের পুজো করার দ্রব্য দিয়ে মানে পঞ্চমকার 2 রকমের হয়। একটা দেহের মধ্যেই হবে পঞ্চমকার, সেখানে কোনো দ্রব্যের দরকার হয় না। আর তন্ত্রে যেটা ক্রিয়াবান পঞ্চমকার, সেখানে মাছ, মাংস, মদ এগুলো লাগে। তো সেই পঞ্চমকার থেকেই ওই মাকে মাছের ভোগ দেওয়ার সিস্টেমটা চালু হয়েছে। ঠিক আছে? সব মন্দিরে, শুধু তারাপীঠ বলে নয়। ঠিক আছে? তা তারপরেও আছে যার যেরকম ভাব, ঠিক আছে, সে সেইভাবে দেবীকে উপাসনা করে থাকে। এই যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাঙালিরা অনেকেই মাছ মাংস এগুলো খাই, আমরা ছোটোর থেকেই জানি আমরা। আর অনেক জায়গাতে এটা বলা হয় যে মাছ মাংস খাওয়া উচিত নয়। হ্যাঁ, অহিংসা পরম ধর্ম, কোনো প্রাণীকে মারা উচিত নয়। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি কি যুক্তি দেবেন এখানে, মানে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়? আমার গুরুদেব যেহেতু আমাকে বলতো যে মন যা চাইবে তাই খাবি। আচ্ছা। মনের কাছে কিছু বিধি নিষেধ নেই, একমাত্র গো মাংস ছাড়া তোর যা ইচ্ছা মন চায় তাই খাবি। ঠিক আছে? যে যত বড়ই মহামণ্ডলেশ্বর, আচার্য, জগৎগুরু, যে মন সে আসুক, ঠিক আছে, কাউকে ধরবো না,
শুধুমাত্র রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা আমাদের আমাদের বাঙালির অমূল্য রতন। ঠিক আছে, আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছে মাছ খাওয়ার কথা, মাংস খাওয়ার কথা। মা সারদা ওনাকে ওই মাগুর মাছ এর মাথা থেতলে তারপরে ওই ঝোল করে খাওয়াতো। ঠিক আছে, তারপরে ওই যেটা গুগুলি বলে সেটা থেতলে খাওয়াতো। ঠিক আছে, তারপরে একবার যখন ওই জয়রামবাটিতে ম্যালেরিয়া রোগ দেখা গেল তখন কই মাছ খেতে বলেছিল মা সারদা। ঠিক আছে, বহু আমরা কথামৃত বা মা সারদা বা শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে যত বই পাই বেশিরভাগ বই আমরা মাছ খাওয়ার উল্লেখ পাই। ঠিক আছে, তো বেলুর মঠে দুর্গাপুজোর সন্ধি পুজোতে মাকে ইলিশের ভোগ দেওয়া হয়, কালীঘাট থেকে পাঁঠার মাংস নিয়ে এসে মাকে ভোগ দেওয়া হয়। অতএব যে যা বলুক কারো কথায় কান্না দিয়ে, ঠিক আছে, যত পারো মাছ মাংস যা ইচ্ছা, যার যেটা ইচ্ছা। ঠিক আছে, তো আরেকটা জিনিস স্থান কাল পাত্র বুঝে সব কিছু করার। যেহেতু আমি গত 1 মাস আগে উজ্জয়ন ছিলাম যেহেতু, ঠিক আছে, সেখানে তো গোটা এলাকায় মানে মাছ মাংস বলে কিছু ছিল না। আর আমি ছোটো থেকে মাছ মাংস মানে ডেইলি আমার 2 রকম মাছ লাগবে আর কি, এইভাবে বড় হয়েছি। তো সেখানে মাছ মাংস কতটা দরকারি গেলে বোঝা যায় বাঙালিদের, যে শরীর একবারে দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, আর বাড়ির খাবারের জন্য মনটা কেমন ছটফট ছটফট করবে। যে যেইভাবে যেই স্থানে বড় হয়েছে তাকে সেই কালচারটাই ফলো করা উচিত, এবং তার নির্দিষ্ট কিছু কারণও রয়েছে। আমাদের বাংলা যেহেতু বেশিরভাগই নদ নদী খাল বিল রয়েছে, ঠিক আছে, সেই থেকেই মাছ খাওয়াটা এসেছে। তা মাছের মধ্যেও ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সব কিছুই রয়েছে। ঠিক আছে, তো অতএব মাছ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এবং তন্ত্রে মাছকে বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মা কালীর মাছ খুব পছন্দ তন্ত্রে বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মাছ শোধন করার যে মন্ত্র রয়েছে সেখানে বলা হচ্ছে মাছ খুব পছন্দের মায়ের, মেইন কালী সদা পিয়ং, এরকম একটা লাইন আছে। ঠিক আছে, তো মাছ ছাড়ার, মাংস যার যার ব্যক্তিগত ব্যাপার, খেতে পারে না খেতে পারে, কিন্তু মাছ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। বাঙালি হয়ে যে মাছ খায় না তার মানে জীবন বৃথা। বাঙালি নয় সে। আজকে 3টি ঘটনা শুনলাম ভৈরব তারানন্দের কাছ থেকে। আপনাদের যদি ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনারা যদি ঘটনা শেয়ার করতে চান আমাদেরকে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ভৈরববাবু, আবার দেখা হবে আপনার সাথে। জয় তারা, জয় জয় জগদ্দা। তারা।